অপারেশন ডেভিল হান্ট যে ইস্যুটা, এই ধরনের ডাকাত ধর্ষক এদের থেকে বড় ডেভিল তো আমি আর কাউকে দেখি না। তো টোটাল একটা মানে ওপেন সিটি হয়ে গেছে মনে হচ্ছে শহরটা, যে যা যেটা ভালো লাগে সে সেটা করতেছে। আসসালামু আলাইকুম, ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর নিশান। দর্শক, আপনারা আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন সঞ্জনা আপু এবং আমার বাঁ পাশে রয়েছেন জিৎ ভাই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন পথে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি কয়েকটা ঘটনার হেডলাইন যদি আপনাদেরকে একটু শোনাই, সেটা হচ্ছে চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না, বাসে ডাকাতি ও ধর্ষণ বিষয়ে যাত্রীরা। এরপর আরেকটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে মাওয়া ঘাটে ট্রলারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, কারাগারে ৩। এছাড়া আরও একটি ঘটনা আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে একজন কবি তিনি লিখেছেন, একটু আগে বইমেলা থেকে বাসায় ফেরার পথে কারওয়ান বাজার মেট্রোর নিচ থেকে ছুরি ধরে আমার আইফোনটা নিয়ে গেছে। বর্তমান সময়ের একটা অন্যতম আলোচিত ঘটনা। তো আমরা প্রথম যে ঘটনার বিষয়ে জিৎ ভাইয়ের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই যে রাজশাহীগামী বাসে যে ডাকাতি ও ধর্ষণের বিষয়টা, এই ক্ষেত্রে আপনি প্রশাসনের ভূমিকা বা প্রশাসন এই বিষয়ে কি ভাবছে বলে আপনি মনে করছেন? এটা আসলে খুবই উদ্বেগের একটা ঘটনা যে এর ৫ তারিখে যে আমরা দেখলাম যে একটা স্বৈরাচার বিদায় হলো একটা সরকার, এরপর একটা নতুন সরকার আসলো, দেশে সবাই একটা নতুন করে আশা স্বপ্ন দেখলো যে দেশে এখন সব কিছু তারা একটা সুন্দর ওয়েতে সব কিছু আগাবে। কিন্তু এবং আমরা দেখেছি যে বর্তমান যে সরকার ওনাদের প্রথম যে কাজটা ওনারা করছেন বা সবসময় বলছেন সেটা হচ্ছে সংস্কারের কথা। কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি এতটা নাজুক হয়, সেইখানে আমার মনে হয় সংস্কারটা কোন দিকে যাচ্ছে সেটাও ভাবার বিষয় আর কি। সংস্কারের আগে কিন্তু একটা মানুষ রাস্তায় বেরোতে পারছে না, একটা মেয়েরা বিশেষ করে এখন যে কোনো সময়, রাত তো দূরের কথা, দিনের বেলাও মেয়েরা এখন বাইরে যেতে তারা সংকোচ বোধ করছে। তো এটা তো আসলে সংস্কারের থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা দ্রুত একটা নিয়ন্ত্রণে আনা সরকারের, যেটা আমি মনে করি। তো আমরা সম্প্রতি যে ঘটনাটা আমরা দেখছি যে টক অফ দ্য টাউন হয়ে গেছে, সেটা হচ্ছে রাজশাহীগামী যে একটা বাসে যে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে এবং একটা মধ্যযুগীয় যে একটা বর্বর নির্যাতন যেটাকে বলে, দুজন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, যেটা খুবই মর্মান্তিক ঘটনা, যেখানে যাত্রীরা তাদেরকে একেবারেই বন্দি করে জিম্মি করে রাখা হয়েছিল। সেখানে কোনো যাত্রীর যে তাদের সেই মেয়ে দুটাকে যে তারা হেল্প করবে সেই পরিস্থিতি তারা সেখানে ছিল না, নানা কারণে, সঙ্গত কারণে। তো এই ঘটনাটা পুরা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দুঃখের বিষয়ে প্রথম সারির মিডিয়াগুলোতেও এই ঘটনাটা যখন ঘটে তখন ওইভাবে সেটা আসে নাই। লাস্ট দু একটা ছোটো মিডিয়াতে আমরা দেখেছিলাম, এরপরে বিবিসি যখন এই রিপোর্টটা করলো তখন এটা সবার নজরে আসছে বিষয়টা। তো এখন হচ্ছে জিনিসটা নিয়ে সবাই এটার বিচার চাচ্ছে বা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে নাজুক অবস্থা সেইটা নিয়ে সবাই কথা বলছে। কিন্তু এটা কিন্তু প্রথম দিকে তখন আসে নাই যখন এই ঘটনাটা ঘটছে আর কি। তো আমি যেটা মনে করতেছি যে এখন গভর্নমেন্টের উচিত হবে সবার আগে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে এটাকে টেক ওভার করা, এটাকে নিয়ন্ত্রণে আনা, এটাকে রেস্টোর করা। আদারওয়াইজ একটা দেশের সংস্কার সেটা কখনোই মানে সেই সংস্কারটা কখনোই ফ্রুটফুল হয় না। সো এই বিষয়টা আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের সবার আগেই খেয়াল করা উচিত। কারণ নট অনলি আমি যদি ওই ঘটনাটা বলি, এর বাইরেও আপনি যে বিষয়গুলো বললেন, দু একদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মাওয়া ঘাটে, এই যে আমরা হেডলাইনটা দেখতে পাচ্ছি যে মাওয়া ঘাটে ট্রলারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে অবশ্য ৩ জন আটকও হয়েছে। আর এর বাইরেও মানে আমি যদি ধর্ষণ বা ডাকাতির বাইরেও দেখি, প্রতিনিয়ত কিন্তু রাস্তাঘাটে দেখবেন যে ছিনতাইয়ের যে বিষয়টা, সিএনজি থেকে বলেন, রিক্সা থেকে বলেন, বা যেটাই গতকালও বোধহয় মগবাজারের এদিকে এরকম ঘটনা ঘটছে যেটা ফেসবুকে দেখা গেছে। তো টোটাল একটা মানে ওপেন সিটি হয়ে গেছে মনে হচ্ছে শহরটা, যে যা যেটা ভালো লাগে সে সেটা করতেছে। আর এটার মানে যে উদ্দেশ্যে জনগণ তখন ছাত্র জনতা রাস্তায় নেমে তারা জীবন দিছে একটা নতুন ভোর দেখার জন্য, সেটা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে সেটা আসলে কখনো সেই স্বপ্নের দেশটা হয় না। সো গভর্নমেন্টকে ইমিডিয়েটলি আমি মনে করি এখানে অ্যাকশান নেওয়া উচিত এবং দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা দ্রুত রেস্টোর করা উচিত। এবং আরেকটা যে ব্যাপার আপনি বলেন, গতকালকের আগের দিন হয়তো না, মগবাজারের যে ঘটনাটা, এটা কিন্তু একেবারে আমার বাসার সামনে। আমি অফিস থেকে যখন বাসায় ফিরি আমার কিন্তু ওই রুট দিয়েই আমার বাসায় ফেরা লাগে ম্যাক্সিমাম টাইম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার নিরাপত্তার জায়গাটা কোথায়, এরকম একটা প্রশ্ন আমার কাছে কিন্তু আর কি রয়েছে। আমি মনে করি আমাদের সঞ্জনা ভালো বলতে পারবে, সেটা হচ্ছে
এখন দেশে সবচেয়ে মানে আমি যেটা মনে করি যে মেয়েরা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি একটা ইনসিকিউর ফিল করতেছে তারা রাস্তাঘাটে মুভ করার ক্ষেত্রে আগের তুলনায় আর কি। তো সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এইটা তাদের ভিতরে আরও কিন্তু একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। সো তাদের মুভমেন্ট, তাদের নিরাপদে চলাফেরা, এই বিষয়গুলো তারা আসলে কি মনে করতেছে, মেয়েদের যে বর্তমানে যে তাদের যে সিকিউরিটির যে ইস্যুগুলো, সেটা আমার মনে হয় সঞ্জনা ভালো বলতে পারবে। সঞ্জনা আপুর কাছে এখন যাবো। সঞ্জনা আপু, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি সবাইকে জানতে চাই যে এমন কোনো বিপদ আপনি এখনো পর্যন্ত ফেস করেছেন কিনা? না, আসলে লাকিলি আমি এখন পর্যন্ত এরকম কোনো বিপদ ফেস করিনি, কিন্তু আমার আশেপাশে যারা আছেন তারা অনেকে এরকম ধরনের বিপদ ফেস করতেছে। এমনকি কিছুদিন আগেও যখন আমি কারণ বাজার দিয়ে যাচ্ছিলাম, সে সময় তো হচ্ছে মেট্রোর নিচ থেকে একজন মানুষের ফোন চুরি হয়েছে, সে ওখানে খুব কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। ভাইয়া যেটা বললো যে এখনকার দিনে মেয়েরা রাত তো দূরে থাক, দিনের বেলা বের হতেই হচ্ছে তারা ভয় পাচ্ছে, কারণ কোনো সিকিউরিটি নেই, সেটা কোনো যানবাহন হোক কিংবা রাস্তা হোক বা কোথাও না। এবং এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ঢাকা শহরের মধ্যে যে আতঙ্কের যে জায়গাগুলো, সেটা বলতে কিন্তু আগে মোহাম্মদপুর যে জায়গাটা, ওই জায়গাটার কথা আমরা সবাই বেশি মানে ওই জায়গাটা নিয়ে আতঙ্কে থাকতাম। কিন্তু এই জিনিসটা এখন দেখছি যে পুরো ঢাকা শহরের সব জায়গায় এই জিনিসটার প্রভাব এখন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে পুরো ঢাকা শহরবাসী কিন্তু এখন একটা আতঙ্কের মুখে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা আসলে আরো ভালো হওয়া উচিত। ওই কথাটাই আমি বললাম, ওই যে আমি ওপেন সিটি যে বিষয়টা টার্মটা ইউজ করলাম আর কি। এটা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আপনার রোম শহরে এরকম অবস্থা হয়েছিল যে যে যার মতো যা পারে যা খুশি করতেছে, কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল না। তো তখন হচ্ছে ওই তখনকার একজন ফিল্ম মেকার, ওর নাম হচ্ছে রবার্তো রোসেলিনি। তো উনি একটা সিনেমা বানাইছিল যে রোম ওপেন সিটি, মানে এই শহরে কোনো নিয়ম কানুন নেই, যে যার মতো যাকে টেনে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। ওই সিনেমাটা ওই বছর টার্মের বেস্ট ফিল্ম হয় আর কি। তো ওই টার্মটা ইউজ করে কিন্তু আমি এখন বললাম যে ঢাকা শহরটা কিন্তু এখন ওই একটা ওপেন সিটির মতো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো এই জন্য দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু যতই সংস্কার করা হোক একটা দেশ কখনোই আগাবে না। মানুষের মনে যদি ভয় ঢুকে থাকে যে সে বাইরে বেরোতে পারতেছে না, তারা নিজের কাজগুলো ঠিক মতো করতে পারছে না, তখন ইট উইল বি ভেরি হার্ড টু মেইনটেইন দ্য পলিসি। এখানে আরেকটা বিষয় আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে সেকেন্ড যে ঘটনাটা, মাওয়াঘাটে ট্রলারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং কারাগার 3। আমরা এর আগেও দেখেছি যে যারা ধর্ষণ করেছে তাদের কিন্তু কারাগার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু আদৌ কি তাদের সেই পরিপূর্ণ শাস্তিটা দেওয়া হয় কিনা? কারণ যদি পরিপূর্ণ শাস্তিটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আরেকজন মানুষ যে আরেকজনকে ধর্ষণ করবে, সেক্ষেত্রে তার মধ্যেও সীমাবদ্ধতা কিছু থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। তো আপনার কি মনে হয় এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে কতটুকু আর কি তাদের ক্ষেত্রে? সেটা তো অবশ্যই বিচারহীনতা সব থেকে বড় কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির এই ভঙ্গ, মানে আর বিচার ব্যবস্থার পূর্ণ ব্যবহারটা সেখানে হয় কি? হ্যাঁ, কোনোভাবেই হচ্ছে না। কারণ আমরা ওই যে বিবিসির যে খবরটা, ওখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে যে 3 জন বাসের এবং হেল্পার ছিল, বাসের যে হেল্পার এবং ড্রাইভার ছিল, সুপারভাইজার যারা ছিল, এরা কিন্তু ওই ঘটনার সাথে জড়িত। এরাই মূলত 7-8 জন ডাকাতকে এবং ধর্ষককে মানে মাঝ রাস্তা থেকে ওঠার জন্য, ওই গাড়িতে ওঠার জন্য ওরা হেল্প করে। এবং তাদেরকে কিন্তু ধরা হয়ে পুলিশ কিন্তু এমন কথা বলতেছে যে তাদের কাছে তেমন কোনো মামলা আসেনি, কিন্তু যাত্রীরা আবার বলতেছে যে না, পুলিশকে আমরা অভিযোগ করেছি, তো মামলা আসেনি বলে পরে বোধহয় ওদেরকে আবার ছেড়েও দেওয়া হয়েছে, ওদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের কালপ্রিটরা যদি জামিন পেয়ে যায়, তাহলে আসলে কিভাবে হবে? এখন আমি আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট যে ইস্যুটা গভর্নমেন্ট এখন করতেছে, অপারেশন ডেভিল হান্ট। তো আমার মনে হয় এই যে যারা এই ধরনের ডাকাত, ধর্ষক, এদের থেকে বড় ডেভিল তো আমি আর কাউকে দেখি না, ঠিক আছে, এই মুহূর্তের কনটেক্সটে। সো এই ডেভিলদের কেন ধরা হচ্ছে না? তাহলে এই ডেভিল হান্ট করে কী লাভ যদি এই ডেভিলদেরই আমরা পাকড়াও না করতে পারি? আবার যখন ধরা হচ্ছে, আমরা সেই পূর্ণ বিচার ব্যবস্থাটাও আমরা দেখতে পাচ্ছি না। রাইট, মেইন কথা হচ্ছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখছি না কেউ, যার কারণে কারোর মাঝখানে ভয়টা ঢুকছে না, আর তারা একই কাজ বারবার করতেছে। সঞ্জনা আপুর কাছে আরেকবার একটু আসবো। আপনি নিরাপত্তা প্লাস সংস্কার, এই দুইটা জিনিসকে কিভাবে মূল্যায়ন করছেন? আসল ভাইয়া, আমি মনে করি যে একটা মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে, তার থেকেও এখন বর্তমান ইস্যুতে আমি মনে করি নিরাপত্তাটা হচ্ছে বেশি, মানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বেশি, তাদের এই নিরাপত্তাটা বেশি জরুরি, নারী পুরুষ নির্বিশেষে। তো আমি মনে করি যে নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় জনগণের জন্য, তাহলে তো মানে সংস্কার কোনো মূল্যই নেই আসলে। তো ধন্যবাদ সঞ্জনা আপু এবং জিৎ ভাইয়াকে। আমরা দেশের বর্তমান যে সিচুয়েশনগুলো
ফেস করছে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তো আমরা চাই যে সরকার আসলে প্রশাসন এবং সংস্কার যে জায়গা, সেই জায়গাগুলোর দিকে ভালোভাবে খেয়াল রাখবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা সাধারণ জনগণ রয়েছে তারা একটা ভালো পথ দেখতে পারবে আগামীর জন্য তাদের নিরাপত্তার ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও, এবং ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এই ধরনের সমসাময়িক যে বিষয়, সেই বিষয়গুলো জানতে ডেইলি ক্যাম্পাসের পেজে এবং ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ।